Hi everyone, welcome to বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অর্থাৎ চরম ও অবমানের এটা আজকে পার্ট 4। এর আগে পার্ট 3 অবধি আমরা কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের রয়েছে তার 35 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে তার পরবর্তী অর্থাৎ 36 থেকে শুরু করে যে কটি এমসিকিউ তোমাদের বইতে রয়েছে সেগুলো সমস্ত কমপ্লিট করা হবে। ভিডিওটি তোমরা অবশ্যই শেষ অবধি দেখবে। এই চ্যানেলকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে কন্টিনিউয়াসলি তোমরা পিডিএফগুলো পেতে থাকবে। তো দেখো আজকের ফার্স্ট প্রবলেম 36। সরলরেখায় গতিশীল একটা কণা টি সেকেন্ড সময় পরে সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এক্স মিটার হয়, যেখানে এক্স সমান দেওয়া আসছে। কখন কণাটি বেগটা সরলরেখা কম হবে? দেখো বেগ বলছে। আচ্ছা, আমরা জানি যে দূরত্বকে যদি সময় দিয়ে আমরা ডেরিভেটিভ করি, দূরত্ব অর্থাৎ এক্সকে যদি আমরা সময় সাপেক্ষে অর্থাৎ ডিডিটি অফ এক্স সময় সাপেক্ষে যদি আমরা এক্সকে দূরত্বকে ডেরিভেটিভ করি তাহলে সেক্ষেত্রে আমরা ভি পাই, মানে বেগ পাই। তাহলে এইভাবে আমরা সবার প্রথম বেগটা বের করব। সেই বেগটা আমাদেরকে সরলরেখা কম অর্থাৎ অবম করতে হবে। ঠিক আছে, সেটা কত সময় পরে হবে সেটা নির্ণয় করতে হবে। তো চলো সবার প্রথম বেগটা বের করে নিই। বেগ যেটা আমরা ভি দ্বারা প্রকাশ করব, এটা আমরা কীভাবে বের করতে পারবো না, দূরত্বকে আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে ডিডিটি অফ ভি সমান ডিডিটি অফ, দেখো এক্সের মান কী দেওয়া হয়েছে, এক্সের মান দেওয়া হয়েছে টি টু দি পাওয়ার 4 মাইনাস 10t কিউব প্লাস 24t স্কোয়ার প্লাস 36t প্লাস 12। এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। তাহলে এটা 4t কিউব, এটা হয়ে যাবে 30t স্কোয়ার, এটা 24 দুগুণে 48t, এটা 36। ঠিক আছে, এটা আমার ভি হচ্ছে। ওকে, তাহলে এটা আমার বেগ হয়ে গেল। এরপরে এই বেগটা আমাদেরকে কি করতে হবে, সর্বাপেক্ষা কম অর্থাৎ অবম করতে হবে। তার জন্য আমরা কি করব, ডিভি বাই ডিটি বের করবো, মানে বেগটাকে সময় সাপেক্ষে ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তো চলো আবার ডেরিভেটিভ করো। তাহলে কী আসছে দেখো, এটা 3 4 12t স্কোয়ার আসবে, এটা 30 দুগুণে 60t প্লাস 48, এটা আমার ডিভি বাই ডিটি আসছে। ঠিক আছে, তো এটাকে আমাদের অবম করতে হবে। এখন দেখো চরম বা অবমান আমরা তখনই পাবো যখন আমাদের ডিভি বা ডিটিটা জিরোর সঙ্গে সমান হবে, অর্থাৎ সমান দিয়ে আমরা জিরো করব। ঠিক আছে, জিরোর জন্য আমরা চরম বা অবমানটা পাবো। তো এখান থেকে আর ডি বাই ডিটির সমান আমরা পেয়েছি 12t স্কোয়ার মাইনাস 60t প্লাস 48, এটা সমান জিরো করতে হবে। এরপরে এটাকে আমাদের মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে, আর এখান থেকে টি এর মানগুলো বের করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা 12 কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে টি স্কোয়ার, 5 12 60, তাহলে 5t, আর 4 12 48 ইকুয়ালস টু 0, और টি স্কোয়ার মাইনাস 5t প্লাস 4 ইকুয়ালস টু 0। এটাকে 5 এ 4 ভেঙে দাও, তাহলে এই মধ্য সহগ বিশ্লেষণ করলে টি স্কোয়ার মাইনাস 4t মাইনাস টি প্লাস 4 সমান 0 পাবে। এখান থেকে যদি টি কমন নাও তাহলে টি মাইনাস 4, মাইনাস 1 কমন নিলে টি মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ টি মাইনাস 4 ইন্টু টি মাইনাস 1 সমান 0। টি মাইনাস 4 সমান তুমি যদি 0 করো তাহলে এখান থেকে টি সমান তুমি প্লাস 4 পাবে, টি মাইনাস 1 সমান 0 করলে এখান থেকে টি ইকুয়ালস টু 1 পাবে। তাহলে টি এর আমরা দুটো মান পাচ্ছি, একটা 4 একটা 1। এবং দেখতে হবে যে কোন বিন্দুতে আমার কণাটা বেগটা সর্বাপেক্ষা কম হবে আর কোনটাতে বেশি হবে। তো আমরা কি করব না, তার জন্য আমরা ডিভি বাই ডিটি যেটা পেয়েছিলাম, ডিভি বাই ডিটি পেয়েছিলাম, লিখে নিই 12t স্কোয়ার মাইনাস 60t প্লাস 48, এটাকে আমার আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ডি স্কোয়ার ভি বাই ডিটি স্কোয়ার করতে হবে। তাহলে এখান থেকে 12 দুগুণে 24t আসবে, আর এখানে মাইনাস 60। এইখানে আমাদের এই সেকেন্ড টাইম ডেরিভেটিভ যেটা পেলাম সেখানে আমাদের টি এর মানগুলো বসাতে হবে। তো চলো ডি স্কোয়ার ভি বাই ডিটি স্কোয়ার, এখানে যদি আমরা টি ইকুয়ালস টু 4 বসাই তাহলে কী আসবে দেখো, 24 ইন্টু 4 মাইনাস 60, তাহলে এখানে 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 60। এখানে বিয়োগ করলে তুমি পেয়ে যাচ্ছ 36, যেটা অবশ্যই গ্রেটার দেন 0। এখন গ্রেটার দেন 0 মানে কি, গ্রেটার দেন 0 যখনই আমরা পাই তখন আমরা সেখান থেকে বলতে পারি যে টি ইকুয়ালস টু 4 বিন্দুতে অবম মান রয়েছে। ঠিক আছে, তাহলে টি ইকুয়ালস টু 4 বিন্দুতে ঠিক আছে অবম মান রয়েছে, মানে এখানে কি হবে, এখানে বেগটা সর্বাপেক্ষা কম, এইভাবে হবে। টি ইকুয়ালস টু 4 সেকেন্ড, এটা যেহেতু এটা টিটা আমার সেকেন্ড, ঠিক আছে টিটা সময়, তাহলে এখানে টি ইকুয়ালস টু 4 সেকেন্ড, 4 সেকেন্ডে বেগ সর্বাপেক্ষা কম হবে। ঠিক আছে, এটা এবার যদি এখানে টি ইকুয়ালস টু 1 বসাতাম, ঠিক আছে টি ইকুয়ালস টু 1 বসাতাম, তাহলে হয়তো দেখা যেত যে
সেটা লেস দেন জিরো আসতো, লেস দেন জিরো হলে আমরা সেখানে সর্বাপেক্ষা বেশি মান পাই, মানে চরম মান পাই। কিন্তু আমাদের বেগটা এখানে সর্বাপেক্ষা কম করতে হবে। তো আমরা দেখলাম t=4, অর্থাৎ t=4 সেকেন্ডে বেগটা কিন্তু সর্বাপেক্ষা কম হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি অ্যান্সার পেয়েছি t=4 সেকেন্ড। t=4 সেকেন্ড। এখন t=4 সেকেন্ড তোমাদের অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সিটা তোমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 37, একটি কণা একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর এমনভাবে চলে যে টি সময়ে ওই সরলরেখার উপর একটা স্থির বিন্দু থেকে এর দূরত্ব এক্স, যেখানে এক্স সমান এখানে দেওয়া আছে, কোন সময় এর বেগটা বৃহত্তম হবে? দেখো এক্স্যাক্টলি আগের কোশ্চেনটার মতোই, আগেরটাই চাইছিল যে কোন সময়ে বেগটা সর্বাপেক্ষা কম হবে, এখানে সর্বাপেক্ষা বৃহত্তম। আগে অবম করলাম, এখন আমাকে চরম করতে হবে। এবং কোন সময়ে এর ত্বরণ ক্ষুদ্রতম হবে, এখানে আগের কোশ্চেনটার থেকে এই কোশ্চেনটাতে একটা বেশি কোশ্চেন জিজ্ঞাসা করছে যে কোন সময়ে ত্বরণটা ক্ষুদ্রতম হবে। আদারওয়াইজ আগে আমরা বেগটা ক্ষুদ্রতম করেছিলাম, এই অঙ্ক সেটা আমাদেরকে বৃহত্তম করতে হবে। এক্স্যাক্টলি সিমিলার প্রসেস আমরা করব, আর এখানে একটা এক্সট্রা কোশ্চেন আনসার দিতে হবে, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে করব। ঠিক আছে, তো চলো সবার প্রথমে আমরা বেগটা বের করব। আচ্ছা, বেগ মানে হচ্ছে ভি মানে হচ্ছে dx/dt, অর্থাৎ আমরা এখানে সময় সাপেক্ষে দূরত্বটাকে ডেরিভেটিভ করবো, তাহলে আমরা ভিটা পেয়ে যাব। তাহলে ভি dt অফ এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 1/4 t⁴ মাইনাস 2t³ প্লাস 4t² মাইনাস 7। তো এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে 1/4 এটা কনস্ট্যান্ট থাকলো, এটা 4টা সামনে চলে আসবে, t³ মাইনাস 3 দুগুণে 6 t² প্লাস 4 দুগুণে 8t, 7 তো কনস্ট্যান্ট, তাই 0 হয়ে যাবে, 4 4 এখানে কেটে দাও। তাহলে এখান থেকে ভি সমান পেয়ে যাচ্ছি t³ মাইনাস 6t² প্লাস 8t। এখন এই বেগটাকে আমাকে বৃহত্তম করতে হবে, তো সবার প্রথমে আমরা কী করবো, dv/dt বের করবো, মানে বেগকে আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 3t² মাইনাস 4 দুগুণে 12t প্লাস 8। ঠিক আছে, তো এটাকে আবার ডেরিভেটিভ করে নাও, তাহলে d²v/dt², ঠিক আছে, d²v/dt² পেয়ে যাবে, এটা হয়ে যাবে 3 দুগুণে 6t মাইনাস 12। এরপর আমাদের কী করতে, আমরা চরম বা অবমান আমরা কখন পেতে পারি, যখন আমাদের dv/dt 0 হবে। dv/dt = 0 জন্য আমরা কিন্তু চরম বা অবমান অর্থাৎ বৃহত্তম বা ক্ষুদ্রতম সেটা পেতে পারি। তাহলে dv/dt সমান আমরা 0 করে নেব, তাহলে 3t² মাইনাস 12t প্লাস 8, এটা dv/dt সমান পেয়েছি, তো এটা সমান আমরা 0 করব। এটাকে যদি মধ্যসহগ বিশ্লেষণ করো তাহলে কত কত ভাঙবে দেখো, এটা মধ্যসহগ বিশ্লেষণ করে তুমি ভাঙতে পারবে না, তো এটা শীতলচাপের সূত্রের সাহায্যে ভাঙতে হবে। তাহলে এখান থেকে দেখো a সমান তোমার 3, b সমান -12 আর c সমান 8, তাহলে শীতলচাপের সূত্র দিয়ে তোমার এখান থেকে টির মানগুলো বের করতে হবে। মাইনাস b মানে হচ্ছে -12 প্লাস মাইনাস √b² অর্থাৎ -12 হোল স্কোয়ার মাইনাস 4, a মানে 3 আর c মানে হচ্ছে 8 বাই 4a, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4 হিসেবে 2a, তাহলে এখানে 2a মানে হচ্ছে 3। এটাই তো শীতলচাপের সূত্র, যেটা ক্লাস 10-এ তোমরা শিখেছিলে। তাহলে এখান থেকে টি এর মানগুলো কী কী আসবে একটু সিম্পলিফাই করো, 12 প্লাস মাইনাস এখানে -12² হচ্ছে প্লাস 144 মাইনাস এখানে 3 4 12 আর এখানে 8 12 হচ্ছে 96, আর এখানে নিচে থাকবে 3 দুগুণে 6, তাহলে টি সমান হচ্ছে প্লাস 12 প্লাস মাইনাস 144 থেকে 96 গেলে তোমার থাকবে পড়ে 48 আর নিচে থাকছে 6। তাহলে এটাকে 12 প্লাস মাইনাস 48কে যদি ভাঙো তাহলে এটাকে 4√3 আকারে লেখা যায়, নিচে থাকছে 6। তাহলে টি সমান হয়ে যাচ্ছে 12/6, তাহলে এখানে করলে 2 আসবে, প্লাস মাইনাস 2 দুগুণে 4 3 দুগুণে 6, তাহলে এখানে 2/√3 আসবে। এটা আমরা টি এর মান কিন্তু পাচ্ছি এখান থেকে। এই মানগুলো আমার কী করতে হবে না, এই মানগুলো আমাকে বসাতে হবে। ঠিক আছে, d²v/dt² যেখানে পেয়েছি না, এই মানগুলো বসাতে দেখতে হবে যে কোন মানটার জন্য আমরা কিন্তু বেগটা বৃহত্তম পাবো অর্থাৎ চরম হবে। তাহলে চলো বসাই, d²v/dt², প্রথম বসাবো আমরা t = 2 প্লাস 2/√3, 2 প্লাস 2/√3। ওকে, তাহলে যেখানে t রয়েছে সেখানে বসাও 2 প্লাস 2/√3 মাইনাস 12, এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে এটা 6 দুগুণে 12 প্লাস 6 দুগুণে 12/√3 মাইনাস 12 প্লাস 12 মাইনাস 12 কেটে দাও, তাহলে 12/√3 পাচ্ছ। এটা অবশ্যই কিন্তু >0 হলে আমরা বলতে পারি যে সেই বিন্দুতে আমার চরম মান রয়েছে, মানে বেগটা সর্বাপেক্ষা বেশি হবে। ঠিক আছে, তাহলে t = 2 প্লাস 2/√3
সময়ে বেগ বৃহত্তম হবে, তাই তো? বৃহত্তম হবে, সরি এটা বৃহত্তম না, এটা ক্ষুদ্রতম হবে, ঠিক আছে? গ্রেটার দেন যদি 0 হয় তাহলে ক্ষুদ্রতম, লেস দেন 0 হলে বৃহত্তম হয়, সেটা বলতে পারি, ঠিক আছে? এটা একটু ভুল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমরা একটা মান বসালাম, আরেকটা মান আমাদের বসাতে হবে, সেটা হচ্ছে d²v/dt²। সেখানে আমরা বসাবো 2 - 2/√3। এক্ষেত্রে হয়তো আমরা চরম মান বা বৃহত্তম মানটা পেতে পারি, এটা t সমান। ওকে, তো দেখো এখানে 6 × t এর জায়গায় বসাবো 2 - 2/√3 -12। সিম্পলিফাই করো তাহলে 12 মাইনাস 6 দুগুণে 12/√3 -12, +12 -12 আগের মতোই কেটে যাচ্ছে, তাহলে থাকবে এখানে -12/√3, -12/√3, যেটা অলওয়েজ লেস দেন 0। হ্যাঁ, এবার লেস দেন 0 এসছে, এবার বলতে পারি যে বৃহত্তম মানটা আমার t = 2 - 2/√3 সময়ে বেগটা হচ্ছে বৃহত্তম, বেগ বৃহত্তম হবে, ঠিক আছে? আগেরটা আমরা ক্ষুদ্রতম পেলাম, যেটা t = 2 + 2/√3 সময়ে, আর এখন আমরা t = 2 - 2/√3 সময়ে বেগটাকে বৃহত্তম পাচ্ছি। তাহলে এটা একটা আনসার মিলে গেল, যে আমার জিজ্ঞাসা কোন সময় বেগটা বৃহত্তম হবে, তো আমরা দেখলাম যে t = 2 - 2/√3 সময়ে বেগটা বৃহত্তম হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন আমাদের চাইছে, সেটা হচ্ছে যে কোন সময় ত্বরণটা ক্ষুদ্রতম হবে। তাহলে ত্বরণকে আমরা এক্সেলারেশন বলি, যেটাকে স্মল এ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এক্সেলারেশন অর্থাৎ স্মল এর একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি না, আমরা যদি বেগকে মানে ভিকে যদি আমরা টি সাপেক্ষে, বেগকে যদি সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে ত্বরণ পাই। আবার বলি, কি বললাম, যদি আমরা দূরত্বকে মানে এক্সকে যদি আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আমরা ভি পাই, মানে বেগ পাই। এবার বেগকে যদি আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি, তখন আমরা এ পাই, এ মানে হচ্ছে এক্সেলারেশন পাই। আচ্ছা, ডিভি/ডিটি আমরা কিন্তু বের করেছি। ডিভি/ডিটি আমাদের এসেছিল 3t² - 12t + 8, তাহলে এটা আমার এর মান, ঠিক আছে? এটা আমার এর মান 3t² - 12t + 8। এখানে এটাকে আবার তোমাকে ক্ষুদ্রতম করতে হবে, তাহলে এখান থেকে dA/dt বের করতে হবে, dA/dt এটাকে সময় সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখান থেকে 6t আর -12 পাবে, ঠিক আছে? 6t -12, তো এখানে d²a/dt² এটাও কিন্তু বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে 6। চলো, এরপরে আমরা জানি যে আমরা চরম বা অবম মান কিংবা ক্ষুদ্রতম বা বৃহত্তম তখনই করতে পারবো যখন আমাদের dA/dtটা 0-র সঙ্গে সমান হবে। তাহলে dA/dt সমান আমরা পেলাম 6t - 12, এটা সমান যদি আমরা 0 করি, তাহলে এখান থেকে আমরা t = 2 পেয়ে যাব, তাই তো? t = 2 পেয়ে যাচ্ছি, তাহলে t = 2, এবার এখানে আমাদেরকে বসাতে হবে। তো d²a/dt² যেটা পেলাম, সেখানে আমরা t = 2 বসাবো, যেহেতু t এর আমরা একটাই পয়েন্ট পেয়েছি। তো এখানে যদি বসাই, তাহলে এটা যেহেতু ধ্রুবক ফাংশন 6 রয়েছে, আমাদের t তো নেই যে মানটা বসাতে পারবো, তাহলে আলটিমেটলি 6 থাকছে, 6 > 0, আর > 0 হলে আমরা বলতে পারি সেক্ষেত্রে আমার কি মানটা ক্ষুদ্রতম হবে, তাই তো? তাহলে এখানে আমরা কি দেখলাম যে t = 2 সময়ে সময়ে ত্বরণটা অর্থাৎ এটা আমার ক্ষুদ্রতম হচ্ছে, যেহেতু আমি > 0 পাচ্ছি, তাই তো? ক্ষুদ্রতম হবে, ত্বরণ ক্ষুদ্রতম হয়। তাহলে এখানে অ্যান্সারগুলো, ফাইনাল অ্যান্সারগুলো কী এলো দেখো। আমাদেরকে প্রথমে বলছিল যে বেগটাকে বৃহত্তম হবে কোন সময়, সেটা আমার এসছে অ্যান্সার 2 - 2/√3 সময়, ঠিক আছে? একটা অ্যান্সার। আরেকটা জিজ্ঞাসা করছিল যে কোন সময়ে ত্বরণটা ক্ষুদ্রতম হবে, দেখলাম যে আমরা t = 2 সময়ে, মানে 2 একক সময়ে আমার ক্ষুদ্রতম আসছে ত্বরণটা। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 2 - 2/√3 আর 2, যেটা আমার কোন অপশানে রয়েছে, তো অপশান এতে পেয়ে যাবে, এই জন্য অপশান এ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 38। প্রদত্ত আয়তন বিশিষ্ট ওপর খোলা একটি জলাধারের ভূমি বর্গাকার এবং পার্শ্বতলগুলি উল্লম্ব। জলাধারটি সিমেন্ট করার খরচ সর্বাপেক্ষা কম হবে যখন তার উচ্চতা বিস্তারের অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 1/4 গুণ হবে, না সমান হবে, সেটা নির্ণয় করতে হবে। তো তার এখানে কি বলতে চাইছে, এই যে জলাধারটার কথা বলছে, এটা তুমি একটা চৌবাচ্চার মতো ভাবতে পারো, যার ভূমিটা হচ্ছে বর্গাকার। দেখো বলে দেওয়া আছে ভূমি হচ্ছে বর্গাকার, তাহলে ভূমিটা বর্গক্ষেত্রের মতো। আর যে পার্শ্বতলগুলো রয়েছে, মানে যে দেওয়ালগুলো রয়েছে চৌবাচ্চাটা, চৌবাচ্চা হিসেবে যে ধরো, তাহলে ওই চৌবাচ্চাটার দেওয়ালগুলো সেই দেওয়ালগুলো হচ্ছে উল্লম্ব, ঠিক আছে? দেওয়ালগুলো হচ্ছে উল্লম্ব। তাহলে ওই জলাধারটি সিমেন্ট করার জন্য, এটাকে তুমি যদি সিমেন্ট করো, ঠিক আছে, বা ধরো তুমি প্লাস্টার করলে, তাহলে সর্বাপেক্ষা তোমার খরচাটা কম করতে হবে, মানে খরচাটাকে অবম করতে হবে, ঠিক আছে? তাহলে উচ্চতাটা বিস্তারের কেমন হবে নির্ণয় করতে হবে। তো চলো আমরা কিছু ভেরিয়েবল দিয়ে এগুলোকে ধরে নিই। তো সবার প্রথমে ধরি বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য। যদি বর্গাকার এই ভূমিটা বর্গক্ষেত্রের মতো দেখতে হয়, তাহলে বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি এখানে
এক্স, এবং যেহেতু বলে দেওয়া আছে যে ওপর খোলা অর্থাৎ ওপর দিকটা খোলা থাকবে, ঠিক আছে। তাহলে খোলা জলাধারটির উল্লম্ব উচ্চতা আমি এইচ মনে করছি, এই হাইটটা আমি এইচ মনে করছি, ওকে, এই হাইটটা এইচ মনে করছি, ঠিক আছে। তার উচ্চতা এইচ, আর এই বর্গাকার ভূমিটার বাহুর দৈর্ঘ্য এক্স ধরলাম, ঠিক আছে। তো এখন আমাদের আয়তনটা কী হবে? আয়তনটা ভি দ্বারা প্রকাশ করব। আয়তন কী হবে না মেঝের ক্ষেত্রফল অর্থাৎ ভূমির ক্ষেত্রফল কী হবে, যেহেতু বর্গাকার দেখতে, তাহলে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল অর্থাৎ এক্স স্কোয়ার, সেটা আমার ভূমির বা মেঝের ক্ষেত্রফল হবে গুণিত উচ্চতা মানে এইচ, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এইচ হবে আমার এই জলাধারটির আয়তনটা, ওকে। তো এখান থেকে আমরা সিম্পলি কী করবো না এইচের মানটা যদি বের করে নিই তাহলে আমরা পেয়ে যাব ভি বাই এক্স স্কোয়ার। কেন বের করলাম আমি একটু পরে বলছি। তাহলে এইচের মানটা এলো আমার ভি বাই এক্স স্কোয়ার, ওকে। এরপর আমাদেরকে সিমেন্ট করতে হবে, জলাধারটি সিমেন্ট করতে হবে। সিমেন্ট করা মানে কি, কোনো প্লাস্টার হয়তো কিছু করবে, তাহলে এক মুখ খোলা রয়েছে, মেঝেটা প্লাস্টার হবে এবং 4টি দেওয়াল প্লাস্টার হবে। তাহলে আমরা এখান থেকে পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা আমরা বের করতে হবে। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আমরা এস দ্বারা প্রকাশ করছি। তাহলে এস দ্বারা প্রকাশ করলে এস সমান কী হবে, দেখো মেঝেটার ক্ষেত্রফল অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4টা দেওয়ালের ক্ষেত্রফল। এখন দেওয়ালগুলোর উচ্চতা হচ্ছে এইচ, দেখো দেওয়ালগুলোর উচ্চতা হচ্ছে এইচ আর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। তাহলে আমার 4টা দেওয়াল রয়েছে, এদিকে একটা পাবে, এদিকে একটা, সামনের দিকে একটা, পিছনে একটা, যেহেতু জলাধার তাহলে এর 4টা তুমি পৃষ্ঠ পাচ্ছ, তাই তো। তাহলে 4টা তল, এককটা তলের ক্ষেত্রফল কী হবে এক্স গুণিত এইচ হচ্ছে উচ্চতা, উল্লম্ব বরাবর যে পার্শ্বতলটা সেটা উচ্চতাটা এইচ, আর এমনি দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে এক্স। তাহলে আমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4xh, এটা হচ্ছে আমার এসের মানটা অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এই অংশ জুড়ে তোমাকে কী করতে হবে, সিমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা কী করবো, এইচের মানটা যেটা আমরা বের করে রেখেছি সেটা এখানের এইচটাকে আমরা এই এক্স স্কোয়ার বা ভি বাই এক্স স্কোয়ার দ্বারা প্রতিস্থাপিত করবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x ইন্টু এইচের জায়গায় বসাবো ভি বাই এক্স স্কোয়ার। একটা এক্স এখানে কেটে যাচ্ছে, তাহলে এর সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4v বাই এক্স। এটা হচ্ছে আমার এসের মানটা অর্থাৎ ক্ষেত্রফলটা। এই ক্ষেত্রফলটাকে আমাদেরকে কী করতে হবে, এই যে খরচাটা হবে সেই খরচাটাকে অবম করতে হবে, মানে ক্ষেত্রফলটাকে অবম করতে হবে। এবার কিছু না, পরপর দুবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তো ডিএস বাই ডিএক্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, এটা 2x হয়ে যাবে, 4v কনস্ট্যান্ট থাকলো, আর এক্স স্কোয়ার 1/x ডেরিভেটিভ হচ্ছে -1/x স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে 2x মাইনাস 4v বাই এক্স স্কোয়ার, এটা আমার আসছে ডিভি বাই ডিএক্সটা। এরপর যদি আবার আমরা ডেরিভেটিভ করে নিই তাহলে ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার সমান হবে 2x এর ডেরিভেটিভ 2, আর মাইনাস 4v কনস্ট্যান্ট থাকলো, -1/x কিউবের ডেরিভেটিভ হবে -2/x কিউব, -1/x স্কোয়ার ডেরিভেটিভ -2/x কিউব। তাহলে এখান থেকে কী হচ্ছে, ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার সমান হচ্ছে 2, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, 8v বাই এক্স কিউব। এটা আমরা পাচ্ছি ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার মান। এখন দেখো, যখন আমাদের খরচাটা কী করতে হবে না, এই ক্ষেত্রফলটাকে সর্বাপেক্ষা কম করতে হবে। তাহলে আমরা অবম করবো, এখন অবম বা চরম আমরা মান কখন পাই, যখন ডিএস বাই ডিএক্সটা আমাদের 0 হবে, তাই তো। আমরা ফার্স্ট ডেরিভেটিভ আমাদেরকে 0 করতে হয়, তাহলে সমান দিয়ে 0 করলে এখান থেকে ডিএস বাই ডিএক্স সমান আমরা পেয়েছিলাম, কোথায় গেল, সরি এটা ডিভি করে দিয়েছে, এটা ডিএক্স হবে, ঠিক আছে, এটা ডিএস হবে, এটা ডিএস, এগুলো ভি হবে না, ডিএস হবে, ঠিক আছে। তাহলে ডিএস বাই ডিএক্স সমান আমরা পেয়েছিলাম যেটা, সেটা হচ্ছে 2x মাইনাস 4v বাই এক্স স্কোয়ার, এটা সমান 0 করতে হবে। তো এখান থেকে আমরা লসাগ করে নেবো, এক্স স্কোয়ার লসাগ হবে, তাহলে এটা 2x কিউ মাইনাস 4v সমান 0, और 2x কিউ মাইনাস 4v সমান 0, और 2x কিউ সমান হচ্ছে 4v, এখানে 2 কেটে দাও, তাহলে এখান থেকে x কিউ সমান হয়ে যাচ্ছে 2v। তাহলে আপাতত এখানে x কিউ সমান 2v আমরা বের করে রাখছি, ঠিক আছে। এখন দেখো একটা ফর্মুলা আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে h সমান হচ্ছে v বাই এক্স স্কোয়ার, দেখেছিলাম তাই তো, মানে এইচের মানটা আমরা বের করে রেখেছিলাম v বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আমরা যদি ভি এর মানটা বসাই তাহলে কী আসবে, দেখো এইচ, আর এখানে ভি এর জায়গায় তুমি বসাও, আর এখানে ভি এখান থেকে যদি মানটা বের করো তাহলে ভি সমান হবে এক্স কিউ বাই 2, তাই না, ভি সমান এক্স কিউ বাই 2, তাহলে এখানে যদি আমরা বসাই এক্স কিউ বাই 2 বাই এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে আসছে এক্স কিউ বাই 2 ইন্টু 1/x স্কোয়ার, এখানে এক্স একটা করে থাকছে, তাহলে এইচ সমান পাচ্ছি আমি এক্স বাই 2, তাই না, এইচ সমান হচ্ছে এক্স বাই 2।
তাহলে দেখো এই উচ্চতাটা কিন্তু আমাদের বিস্তারের অর্ধেক হচ্ছে, তাই না? বিস্তারটা এক্স, আমরা বাহুর দৈর্ঘ্যটা বা বিস্তারটা এক্স ধরেছিলাম, সেটাকে 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা দিতে পারছি। এই যে ডবল ডেরিভেটিভ করলাম না, এই ডবল ডেরিভেটিভ না করলে হবে, ঠিক আছে? এখানে আমাদেরকে সম্পর্কটা চাইছে এইচ আর এক্সের মধ্যে, এই জন্য আমাদের এই অবম মান আছে, এটা কিন্তু না প্রমাণ করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে উচ্চতা বিস্তারের অর্ধেক, তাই না? উচ্চতা বিস্তারের অর্ধেক, এটা তুমি পেয়ে যাবে অপশান এতে। অপশান এটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে এটা দরকার নেই, এটা আমি এখানে আপাতত কেটে দিচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 39। 250 ঘন সেমি আয়তন বিশিষ্ট একটা বাক্সের ভূমি ও উপরিতল বর্গাকার। তাহলে ভূমিটার উপরিতলটা বর্গাকার। প্রতি বর্গ সেমি 2 টাকা মূল্যের কাঠ দিয়ে ভূমি ও উপরিতল এবং প্রতি বর্গ সেমি 1 টাকা মূল্যের কাঠ দিয়ে উল্লম্ব পার্শ্বতলগুলো নির্মিত হয়। সর্বাপেক্ষা কম মূল্যের বাক্সের মূল্যটা কী হবে? সেটা 300, 200, 250 না 400 টাকা হবে। তো দেখো আগের কোশ্চেনটার মতো এই কোশ্চেনটা মোটামুটি সিমিলার। তো আমি বলবো যে এটা তোমরা বাড়িতে চেষ্টা করো, যদি না পারো তাহলে কমেন্ট করবে, কিংবা আমার যদি তোমরা পিডিএফ নিয়ে থাকো তাহলে পিডিএফের মধ্যে অবশ্যই সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা তোমাদের বাড়ি কাজ থাকছে। ওকে, এটা হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 40। সি স্কোয়ার বর্গাকার কার্ডবোর্ড থেকে ওপর খোলা ও বর্গাকার ভূমি বিশিষ্ট একটি বাক্স তৈরি করতে হবে। বাক্সটার বৃহত্তম আয়তন হবে, মানে আয়তনটাকে বাক্সটা চরম করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা বর্গাকার যে বাক্সটি কথা বলছে তার বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা আমরা কোনো ভেরিয়েবল দিয়ে ধরে নেব, ঠিক আছে? তাহলে এখানে মনে করি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সটির দৈর্ঘ্য, ঠিক আছে? এখানে বাহুর দৈর্ঘ্য মনে করো, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য মনে করছি এখানে এক্স, এবং উচ্চতা মনে করছি এইচ। যে বর্গাকার ভূমি বিশিষ্ট যে বাক্সটা কথা বলছে তার বাহুর দৈর্ঘ্য এক্স আর বাক্সটির উচ্চতা মনে করছি এইচ, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রফল কী হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী আসবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমরা এই দ্বারা প্রকাশ করব। তাহলে এটা কি আসবে? দেখো, যদি একটা বর্গাকার কোনো একটা বাক্স হয়, ঠিক আছে? বাক্সটা ভূমিটা বর্গাকার আর উচ্চতাটা এইচ, ঠিক আছে? এই বাহুর দৈর্ঘ্যটা আমি এক্স ধরেছি। তাহলে দেখো ক্ষেত্রফল, যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলো, তাহলে এটা ভূমির যে ক্ষেত্রফলটা সেটা হবে এক্স স্কোয়ার প্লাস এই বাক্সটা 4টা পার্শ্বতল থাকবে, সেই পার্শ্বতলের মোট ক্ষেত্রফলটা কী হবে? 4টা পার্শ্বতল, তাহলে 4 গুণিত। এবারে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কী হবে? দেখো এর উচ্চতাটা এইচ রয়েছে আর এর বাহু দৈর্ঘ্যটা আমরা এক্স ধরেছি, তাহলে এক্স ইন্টু এইচ, তাই তো? পুরো একটা তলের ক্ষেত্রফলটা কী হবে? এক্স ইন্টু এইচ হবে, 4টা তল রয়েছে, তাহলে 4 ইন্টু এক্স এইচ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 এক্স, এটা হচ্ছে আমার 4টা তলের পার্শ্বতলের ক্ষেত্রফল এবং তার সাথে ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ একসাথে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে এর মানটা আমরা পাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে সি স্কোয়ার বর্গাকার কার্ডবোর্ড থেকে। তাহলে এখানে যেটা আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমরা সমান করে নেবো সেটা, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 4 এর সাথে আমরা সি স্কোয়ারে সমান করতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমরা এইচের মানটা বের করে নেব, ঠিক আছে? তাহলে এইচ সমান কী হবে? এইচ সমান হবে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4x, এটা আমার এইচের মান হচ্ছে। এখান থেকে আমরা এইচের মানটা বের করে রাখবো। এখন দেখো কোশ্চেন আমাদের কী করতে হবে? বাক্সটা বৃহত্তম আয়তন হবে, মানে আয়তনটাকে চরম করতে হবে, ঠিক আছে? তাহলে আয়তনটা কী হবে? আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করবো। তাহলে ভিটা কী হবে? ভিটা হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল তো এক্স স্কোয়ার হবে ইন্টু উচ্চতা এইচ, তাহলে এক্স স্কোয়ার এইচ হচ্ছে আমার ভিটা। ভি সমান হচ্ছে এক্স স্কোয়ার এইচ। এটাকে আমাদেরকে ম্যাক্সিমাইজ করতে হবে, অর্থাৎ এটাকে চরম করতে হবে। তো সবার প্রথমে আমরা এখানে দুটো ভেরিয়েবল রাখবো না, এখানে ভি সমান এক্স স্কোয়ার আর এইচের মান যেটা বের করলাম সেই যে মানটা এখানে বসিয়ে নেব, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4x। ওকে, একটা এক্স যদি এখানে কেটে দাও তাহলে এখানে ভি সমান হয়ে যাবে সি স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউ বাই 4, এটা ভি সমান পাচ্ছি। এরপর আয়তনটাকে আমরা কী করবো? সিম্পল এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে ডিভি বাই ডিএক্স পেয়ে যাবো। 1/4 কনস্ট্যান্ট এটা থেকে যাবে, আর এখানে সি স্কোয়ার কনস্ট্যান্ট থাকবে, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স কিউর ডেরিভেটিভ হয়ে যাবে 3x স্কোয়ার, মানে এটা থাকছে। और ডিভি বাই ডিএক্স সমান হচ্ছে 1/4 ইন্টু সি স্কোয়ার মাইনাস
3/4 ইন্টু এক্স স্কোয়ার। যদি আবার আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে নিই তাহলে আমরা ডি স্কোয়ার v/dx স্কোয়ার সমান পেয়ে যাব। দেখো সি আর 1/4 এগুলো সবই তো কনস্ট্যান্ট, তাহলে এদের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। -3/4 এটা কনস্ট্যান্ট থাকলেও এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, এখান থেকে 2 যদি কেটে দাও তাহলে এখান থেকে তুমি ডি স্কোয়ার v/dx স্কোয়ার সমান পেয়ে যাচ্ছ -3x/2। ঠিক আছে, -3x/2। এখন আমাদেরকে জানি যে কোনো একটা চরম বা কোনো একটা ফাংশনের অবমান আমরা কখন পেতে পারি, যখন dv/dx অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমাদের 0 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে dv/dx আমরা পেয়েছি এখানে c²/4 -3/4 ইন্টু এক্স স্কোয়ার, এটা সমান 0 হবে। আর 3/4 এক্স স্কোয়ার সমান c²/4, 4 কেটে দাও তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান আমরা পেয়ে যাব c²/3 আর এক্স সমান হবে c/√3। ঠিক আছে, এক্স সমান পেয়ে যাবো c/√3। তাহলে এক্সের এই মানটা আমাদেরকে কী করতে হবে, সেকেন্ড টাইম যেটা ডেরিভেটিভ করলাম সেখানে আমার মানটা বসাতে হবে। ঠিক আছে, তো আমরা ডি স্কোয়ার v/dx স্কোয়ারে এখানে আমরা এক্স ইকুয়ালস টু 3/√3 বসাবো। ওকে, -3 ইন্টু এক্সের জায়গায় বসাবো c/√3/2। তাহলে এখানে যদি কেটে দাও তাহলে একটা √3 এখানে থাকবে, অর্থাৎ -√3 ইন্টু c/2। ঠিক আছে, যেটা কিন্তু <0 হচ্ছে। এখন এই <0 মানে আমরা কিন্তু বলতে পারি যে আয়তনটা আমার এক্স ইকুয়ালস টু c/√3, অর্থাৎ যেটা বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম সেখানে বাহুর দৈর্ঘ্য c/√3-তে মানটা কি চরম হচ্ছে, <0 হয়, তাহলে সেক্ষেত্রে মানটা আমরা চরম বা বৃহত্তম পেয়ে থাকি। তাহলে এখানে এটাই লিখব যে এক্স ইকুয়ালস টু 3/√3 একক বাহুর দৈর্ঘ্যে হ্যাঁ আয়তনটা বৃহত্তম হবে, তাই তো, আয়তন বৃহত্তম। এখন আয়তনটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী করবো, এক্স ইকুয়ালস টু যেটা c/√3 পেয়েছি সেটা ফাংশনটাতে আমাদেরকে বসাতে হবে। তো ফাংশন মানে কি, ফাংশন মানে হচ্ছে ভি সমান, যেটা আমরা জানি ভি সমান হচ্ছে c² x - x³/4। এখানে আমরা এক্সের জায়গায় বসাবো কত, c/√3। ঠিক আছে, c/√3টা বসাতে হবে। তাহলে ভি সমান c² এক্সের জায়গায় বসাও c/√3 -c/√3 তার হোল কিউব, আর এই 4টাকে আমরা এখানে 1/4 হিসেবে বাইরে রেখে নিচ্ছি। এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে 1/4 এখান থেকে c³/√3 থাকবে, এটা হয়ে যাবে c³/3√3। 1/4 থাকলো, লসাগু করে নাও, তাহলে 3√3 লসাগু হবে। তাহলে এখান থেকে √3 3c³ - c³, তাহলে এখান থেকে 1/4 ইন্টু 2c³/3√3। এখান থেকে 2 কেটে দাও, তাহলে এখান থেকে c³/3 দুগুণে 6√3, এটা আমার পড়ে থাকছে। এই c³/6√3 ঘন একক, এটা তুমি অপশান এতে পেয়ে যাবে। অপশান এটা এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 41। তো এটা তোমরা বাড়িতে চেষ্টা করো, ঠিক আছে, আর আমি আশা করছি তোমরা বাড়িতে করতে পারবে। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, যদি না পারো তাহলে কমেন্ট করবে। আর তাছাড়া তোমরা যদি অঙ্কের পিডিএফগুলো আমার কাছ থেকে নিয়ে থাকো তাহলে অবশ্যই পিডিএফের মধ্যে তো সলিউশন পাবেই। ঠিক আছে, তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 42। 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে বৃহত্তম আয়তনের যে শঙ্কু অন্তর্লিখিত করা যায় তার উচ্চতা কী হবে। তাহলে দেখো, একটা যদি আমরা মোটামুটি গোলকের ছবি আঁকি, ঠিক আছে, এটা মনে করো গোলকটি, ঠিক আছে, যার ব্যাসার্ধ এখানে বলে দেওয়া আছে 12 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ এটাকে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করতে পারি, যেটা 12 সেমি আমার অঙ্কের দেওয়া আছে। ওকে, তো এই গোলকের মধ্যে বৃহত্তম আয়তনের একটা শঙ্কু অন্তর্লিখিত করা যায়। তাহলে এখানে আমরা মনে করব যে এটা একটা শঙ্কু, এটা, ঠিক আছে, এটা একটা শঙ্কু এইভাবে আমার রয়েছে। ঠিক আছে, এটা সবচেয়ে বড় শঙ্কু, ঠিক আছে, সবচেয়ে বড় আয়তনের শঙ্কু এর ভিতরে অন্তর্লিখিত রয়েছে। এটা আমি সেন্টার মনে করছি, এটা হচ্ছে আমার গোলকটার কেন্দ্রটা, আর এটা হচ্ছে এর ভূমিটার কেন্দ্র, শঙ্কুর যে ভূমির কেন্দ্র সেটা হচ্ছে আমার এই পয়েন্টটা। ঠিক আছে, তো এখানে লিখে নিই যে গোলকের কেন্দ্র ও থেকে, এটা মনে করব ও, ঠিক আছে, ও থেকে শঙ্কুর ভূমির দূরত্ব
এক সেমি, তাহলে কি মনে করছি যে এই গোলকের কেন্দ্র থেকে এই শঙ্কুর যে ভূমি এর দূরত্বটা মনে করছি এক সেমি, এই দূরত্বটা হচ্ছে এক সেমি। ঠিক আছে, তাহলে এইখান থেকে এটা হচ্ছে আমার শঙ্কুর ব্যাসার্ধটা। ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধটা ধরে নেব। যে আবার মনে করি শঙ্কুর ব্যাসার্ধ সমান স্মল আর ধরে নাও, স্মল আর সেমি। তাহলে এটা আমার স্মল আর সেমি হচ্ছে। ঠিক আছে, এই দূরত্বটা স্মল আর সেমি। ওকে, তাহলে শঙ্কুর উচ্চতাকে ইচ দ্বারা প্রকাশ করব। উচ্চতাটা কী হবে দেখো, এইখান থেকে ভূমি থেকে শুরু করে এই এতদূর অবধি এটা হচ্ছে আমার শঙ্কুর উচ্চতা, তাই তো, শঙ্কুর উচ্চতা। এখন এই কেন্দ্র থেকে পরিধি অবধি, গোলকের কেন্দ্র থেকে পরিধি অবধি অর্থাৎ ব্যাসার্ধ, সেটা কত বলে দেওয়া আছে, 12 বলে দেওয়া আছে, তাই না। তাহলে এইটুকুটা আমার হচ্ছে 12, যেটা বড় হাতে আমরা আর দ্বারা প্রকাশ করছি। আর এখান থেকে এইখান অবধি এটা আমি এক্স ধরেছি, তাহলে মোট উচ্চতা কত হলো 12 + x, তাই না। তাহলে উচ্চতা হচ্ছে 12 + x সেমি। এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, বুঝতে পারলে কেন্দ্র থেকে পরিধি অবধি যেটা ব্যাসার্ধ জানা আছে 12 সেমি, আর কেন্দ্র থেকে শঙ্কুর ভূমি অবধি আমি x সেমি এই দূরত্বটা ধরে রেখেছি। তাহলে 12 + x হচ্ছে উচ্চতা। ওকে, এখন এই শঙ্কুর যেটা ভূমি অর্থাৎ এই বিন্দুটা, এটাকে যদি আমরা ধরো এ দ্বারা প্রকাশ করি, এই বিন্দুটা হচ্ছে আমার এ, আমি এটাই এখানে লিখছি। ঠিক আছে, আর এই বিন্দুটা বি ধরে নাও। এখন এই ওর সাথে বিকে যুক্ত করলে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, তাই না। তাহলে সমকোণী ত্রিভুজ কী নাম, ও এ বি এর অবশ্যই এ কোণটা 90 ডিগ্রি হবে, তাই না। সমকোণী ত্রিভুজের এ কোণটা 90 ডিগ্রি হবে। এখান থেকে দেখো আমরা যদি আর বের করি, ঠিক আছে, আর যদি বের করি, আর মানে কি, আর মানে এবি। তাহলে এবি সমান কী হবে, এটাকে ভূমি ধরে নাও। তাহলে ভূমি স্কোয়ার সমান আমরা জানি, ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ ওবি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব মানে হচ্ছে ও এ, তাহলে ও স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবি মানে কি, এবি মানে হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার। ওবি মানে কি, ওবি মানে হচ্ছে আমার এখানে অতিভুজটা দেখো আমার ব্যাসার্ধ বটে, তাই না। তাহলে ব্যাসার্ধ জানা আছে 12, তাহলে 12 স্কোয়ার। আর ও এ মানে আমরা এক্স ধরে রেখেছি, তাহলে এখানে এক্সটা স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান পাচ্ছি 144 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। এরপরে আমাদের আয়তনটাকে কী করতে হবে, বৃহত্তম করতে হবে না, বৃহত্তম আয়তন। তাহলে আয়তনটাকে আমরা বৃহত্তম করবো, অর্থাৎ আয়তনকে আমরা দুবার পরপর ডেরিভেটিভ করবো। ঠিক আছে, এইভাবে আমরা চরম দেখাবো। তাহলে শঙ্কুর আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 πr² এইচ হয়, তাই তো, 1/3 πr² এইচ হয়। তো এখানে আমরা যদি মানগুলো বসিয়ে নিই, তাহলে ভি সমান কী পাবো, 1/3 পাই, এই আর স্কোয়ারের মানটা আমরা এক্ষুনি বের করলাম, সেটা বসাবো 144 মাইনাস এক্স স্কোয়ার। আর এইচের মানও আমরা এক জায়গায় বের করে রেখেছি, এইচ সমান আমরা 12 + x আমরা বের করে রেখেছি, তাই না। এইচ সমান হচ্ছে 12 + x, তাহলে এই মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। তো এটাকে আমরা সিম্পলিফাই করবো, তাহলে ভি সমান আছে π/3, আর 144 12 যদি গুণ করো তাহলে 1728 হবে, প্লাস 144 ইন্টু এক্স, তাহলে 144x মাইনাস 12x² মাইনাস x3, এটা আমার ভি সমান হচ্ছে, মানে আয়তনটা হচ্ছে। এরপর এটাকে পরপর দুবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে dv/dx 6 এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, π/3 কনস্ট্যান্টে থাকলো, 1728 এর ডেরিভেটিভ 0 হবে, এটা ডেরিভেটিভ 144, 12x² ডেরিভেটিভ 24x আর মাইনাস 3x²। ওকে, তাহলে dv/dx সমান হচ্ছে π/3 ইন্টু 144 মাইনাস 24x মাইনাস 3x²। এটাকে আবার ডেরিভেটিভ করে নেব, তাহলে আমরা d²v/dx² পাবো, d²v/dx²। π/3 আবার কনস্ট্যান্টের জন্য থাকলো, 144 ডেরিভেটিভ 0, এটা 24 হবে, এটা মাইনাস 3 দুগুণে 6x, অর্থাৎ d²v/dx² সমান হচ্ছে π/3 ইন্টু মাইনাস 24 মাইনাস 6x। ওকে, এখন যেহেতু বলছে যে শঙ্কুর আয়তনটা বৃহত্তম হবে, অর্থাৎ চরম করতে হবে, তাহলে আমরা কী করবো, dv/dxটা 0 করবো। ঠিক আছে, dv/dx আমরা কী পেয়েছি, এটা সমান পেয়েছি π/3 144 মাইনাস 24x মাইনাস 3x² সমান 0, আর π/3 দিয়ে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে মাইনাস যদি কমন নাও, তাহলে মাইনাস, এখান থেকে -3 কমন নিতে পারো, তাহলে -3 কমন নিলে এটা হয়ে যাবে +x², এটা হয়ে যাবে +8x, এটা মাইনাস 3 4 12 2 24 3 8 24, এটা সমান 0 হবে, আর x² + 8x মাইনাস 48 = 0, এটাকে ভেঙে নাও, তাহলে x²
এখান থেকে 48কে ভাঙতে হবে, মাঝখানে যেমন 8 আছে, 12 ও 4 ভাঙতে পারো, তাহলে প্লাস 12x মাইনাস 4x মাইনাস 48 ইকুয়ালস টু 0। আবার x কমন নিলে x প্লাস 12 মাইনাস 4 কমন নিলে x প্লাস 12 ইকুয়ালস টু 0। এখান থেকে x প্লাস 12 আর x মাইনাস 4 সমান 0 হবে। তাহলে এখান থেকে আমরা যদি x প্লাস 12 সমান 0 করি আর x মাইনাস 4 সমান 0 করি, তাহলে এখান থেকে x সমান পেয়ে যাবে প্লাস 4, এখানে x সমান হচ্ছে মাইনাস 12। এখন দেখো আমরা এখানে যেটা x ধরেছি, এক্সটা আমরা কী ধরেছি, এক্সটা আমরা ধরেছি গোলকের কেন্দ্র থেকে শঙ্কুর ভূমির দূরত্ব। তাহলে ভূমির দূরত্ব তার নেগেটিভ হতে পারে না, তাহলে আমরা এই পজিটিভ ভ্যালুটা মানে x ইকুয়ালস টু 4 এটা আমরা নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে x সমান হচ্ছে 4, এই মানটা আমরা গ্রহণ করব, ঋণাত্মক মানটা আমরা নেব না। ঠিক আছে, এই মানটা আমাদেরকে বসাতে হবে কোথায়, ডবল ডেরিভেটিভ যেখানে করলাম না, ডবল ডেরিভেটিভ যেটা পেয়েছি সেখানে আমরা মানটা বসাবো। তাহলে ডবল ডেরিভেটিভ অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে d স্কোয়ার v বাই dx স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট অফ x ইকুয়ালস টু 4, সেখানে আমরা 4 বিন্দুটা বসাবো। তাহলে এটা সমান পেয়েছি আমরা π/3 মাইনাস 24 মাইনাস 6 ইন্টু 4। তাহলে এখান থেকে কত আসছে দেখো, π/3 আর মাইনাস 24 আর মাইনাস 24, তাহলে মাইনাস 48, তাই না? তো 3 × 48, তাহলে মাইনাস 16 পাই আসছে। তো যেটা লেস দেন 0, এখন লেস দেন 0 মানে কি, বৃহত্তম, এই যে বৃহত্তম আমরা দেখাতে পারলাম। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু 4 অর্থাৎ x ইকুয়ালস টু 4 সেমি জন্য শঙ্কুর আয়তনটা বৃহত্তম হবে, শঙ্কুর আয়তন বৃহত্তম হবে। ঠিক আছে, এখন আমাকে উচ্চতাটা বের করতে হবে না, তাহলে এখানে আমরা বের করিনি উচ্চতা, h সমান আমরা জেনে এখানে একটা লিখেছিলাম 12 প্লাস x, এক্সের মান তো আমরা পেয়ে গেছি। তাহলে 12 প্লাস এক্সের জায়গায় আমরা বসাবো কত, 4। তাহলে এখান থেকে 12 × 4 16 সেমি হয়ে যাচ্ছে আমার শঙ্কুর উচ্চতাটা। ঠিক আছে, তাহলে 16 সেমি তুমি পেয়ে যাবে অপশান সিতে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 43, প্রতিটি 5 মাইনাস এক্স বাই 100 টাকা মূল্যে একজন উৎপাদক এক্সটি সামগ্রী বিক্রি করতে পারে। তাহলে প্রতিটি সামগ্রীর যে উৎপাদক মূল্য সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 5 মাইনাস এক্স বাই 100 টাকা। ওকে, তো এইভাবে এক্সটি সামগ্রী সে বিক্রি করতে পারে। এক সংখ্যক সামগ্রীর উৎপাদন ব্যয়টা দেওয়া আছে এত টাকা হচ্ছে। উৎপাদক তার মুনাফা বৃহত্তম করতে চাইলে তাকে কতগুলি সামগ্রী বিক্রি করতে হবে, মানে লাভটা সর্বাধিক করতে চাইলে তা কতগুলি সামগ্রী বিক্রি করতে হবে সেটা এখানে নির্ণয় করতে হবে। ওকে, তো চলো এখানে লিখে নিই যে প্রতিটি সামগ্রীর বিক্রয় মূল্য এটাকে ধরো আমি পি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, বিক্রয় মূল্য পি যেটা দেওয়া আছে দেখো 5 মাইনাস এক্স বাই 100 টাকা, তাই না? বলছে এত টাকা এর বিক্রি মূল্যটা, মানে এত টাকা বিক্রি করা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে পি, এটা হচ্ছে 5 মাইনাস এক্স বাই 100 টাকা। ঠিক আছে, এখন কত সংখ্যক সামগ্রী বিক্রি করছে না, এক সংখ্যক সামগ্রী বিক্রি করছে। ঠিক আছে, তাহলে এক সংখ্যক সামগ্রিক মোট আয়টা কী হবে, এক সংখ্যক সামগ্রীর মোট আয় মানে বিক্রি করে কত টাকা আয় হবে, সেই আয়টাকে ধরো আমি আর দ্বারা প্রকাশ করছি, ও ক্যাপিটাল আর দ্বারা। তাহলে এটা কী হবে, এক সংখ্যক সামগ্রী বিক্রি করছে, প্রত্যেকটা সামগ্রীর বিক্রয় মূল্য হচ্ছে 5 মাইনাস এক্স বাই 100, এটা হচ্ছে। তাহলে এটা গুণ করে আমি পেয়ে যাব 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 100 এত টাকা। ঠিক আছে, তো এরপরে এখানে দেখো বলে দেওয়া আছে যে এক সংখ্যক সামগ্রীর উৎপাদন ব্যয় মানে এটা তৈরি করতে খরচ হয় যেটা, সেটা x/5 প্লাস 500, আর এটা আমার বিক্রি করে টাকা আসছে, তাহলে এখান থেকে আমরা লাভ টাকাটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে লিখে নিই একটু যে এক সংখ্যক সামগ্রীর উৎপাদন ব্যয়টা কোনো একটা ভেরিয়েবল ধরে নাও, এটাকে সি ধরে নিচ্ছি। ঠিক আছে, যেটা দেওয়া আছে x/5 প্লাস 500, তাই তো, x/5 প্লাস 500। তাহলে এখান থেকে আমরা লাভ টাকাটা বের করতে পারবো। লাভ হচ্ছে মোট আয় যেটা হয়েছে যেটা আর দ্বারা প্রকাশ করেছি 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 100, সেখান থেকে মাইনাস করব উৎপাদন ব্যয়টা অর্থাৎ সি মানে হচ্ছে x/5 প্লাস 500, এটা মাইনাস করলে আমরা এক্ষেত্রে লাভ টাকাটা মানে মুনাফাটা পেয়ে যাব। ঠিক আছে, তো ব্র্যাকেটগুলো এখানে খুলে নাও,
আচ্ছা, লাভ টাকাটা কিছু একটা ধরলে ভালো হতো। লাভ টাকাটাকে এক কাজ করো, পিআর ধরে নাও, ঠিক আছে? এটাকে পিআর দ্বারা প্রকাশ করছি। পিআর মানে হচ্ছে লাভ টাকাটা, পিআর। তো এটাকে আমরা ব্র্যাকেটগুলো খুললে 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 100 মাইনাস এক্স বাই 5 প্লাস 500, তাহলে পিআর সমান হয়ে যাবে এক্সগুলো কাছাকাছি করবো, 5x মাইনাস এক্স বাই 5 মাইনাস এক্স স্কোয়ার বাই 100 প্লাস 500, সরি এটা প্লাস 500 না, এটা মাইনাস প্লাসে মাইনাস 500 হয়ে যাবে। ওকে, তাহলে পিআর সমান এখানে লসাগু যদি 5 হয় তাহলে 5 5 25x মাইনাস এক্স বাই 5, আর সরি এক্স, আর এখানে থাকছে এক্স স্কোয়ার বাই 100 মাইনাস 500। আলটিমেটলি পিআর সমান হচ্ছে 24x বাই 5 মাইনাস এক্স স্কোয়ার বাই 100 মাইনাস 500। এটা হচ্ছে আমার লাভ টাকাটা। তো এই লাভ টাকাটা অর্থাৎ মুনাফা, যেটাকে আমরা পিআর দ্বারা প্রকাশ করছি, এই পিআরটাকে তোমাকে বৃহত্তম করতে হবে, মানে চরম করতে হবে, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে, তাহলে ডিপিআর বাই ডিএক্স হবে। ডেরিভেটিভ করলে দেখো 24 বাই 5 এটা তো কনস্ট্যান্ট, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস 1 বাই 100 এটাও কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হচ্ছে 2x, আর 500 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0। তাহলে এটা 50 দুগুণে 100 কেটে দাও, তাহলে ডিপিআর বাই ডিএক্স সমান হচ্ছে 24 বাই 5 মাইনাস এক্স বাই 50। তো সিম্পলি এরপরে কী করতে হবে, নামটা চরম করতে পারবো। চরম মান আমরা তখনই পাবো যখন ডিপিআর বাই ডিএক্স সমান 0 হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা 0 করে নেব, আর ডিপিআর বাই ডিএক্স আমরা পেয়েছি 24 বাই 5 মাইনাস এক্স বাই 50 ইকুয়ালস টু 0, और एक्स बाई 50 समान हो जाए 24 बाई 5, और 5x समान 50 गुणित 24, और x समान होच्छे 50 गुणित 24 बाई 5, 5 10 50, তাহলে এখান থেকে আমি x সমান পেয়ে যাচ্ছি 240। ওকে, এখন আমরা এখানে যেটা ডিপিআর বাই ডিএক্স পেয়েছিলাম সেটা পেয়েছিলাম 24 বাই 5 মাইনাস এক্স বাই 50, এটাকে আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ডি স্কোয়ার পিআর বাই ডিএক্স স্কোয়ার সমান পেয়ে যাবো, এটা কনস্ট্যান্ট, মাইনাস 1 বাই 50 এটা কনস্ট্যান্ট, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এখান থেকে ডি স্কোয়ার পিআর বাই ডিএক্স স্কোয়ার সমান পাচ্ছি মাইনাস 1 বাই 50। এখন আমাকে এক্স সমান 240 যে মানটা পেলাম সেটা এখানে বসাতে হবে, তাহলে ডি স্কোয়ার পিআর বাই ডিএক্স স্কোয়ার এখানে আমরা বসাবো এক্স ইকুয়ালস টু 240, এখানে তো এক্স নেই, তাহলে আলটিমেটলি মাইনাস 1 বাই 50ই পাচ্ছি, যেটা অবশ্যই কিন্তু আমি লেস দেন 0 বলতে পারি। তাহলে লেস দেন 0 কখন আসে, যখন আমরা কিন্তু সেই পয়েন্টে মানটা সবচেয়ে বৃহত্তম পাই। তাহলে আমাদের মুনাফাটা বৃহত্তম এক্স ইকুয়ালস টু 240 জন হচ্ছে, এক্সটা কি, এক্সটা হচ্ছে সামগ্রিক সংখ্যাটা, আমরা কতগুলো সামগ্রী বিক্রি করছি। তাহলে আমরা দেখলাম যে এক্স ইকুয়ালস টু 240 মানে 240টা সামগ্রী বিক্রি করলে আমাদের লাভ টাকাটা সর্বাধিক হবে, মানে যেহেতু লেস দেন আমরা 0 পাচ্ছি। ঠিক আছে, অ্যান্সারে লিখে নিই, তাহলে এক্স ইকুয়ালস টু 240, হ্যাঁ, অর্থাৎ 240টি সামগ্রী বিক্রি করলে মুনাফাটা সর্বাধিক হবে, সর্বাধিক হবে। বুঝতে পেরেছো? তো 240টা তোমরা পেয়ে যাবে অপশান এতে, এই জন্য অপশান এটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 44, 24 সেমি ইন্টু 24 সেমি পরিমাপের একটা কার্ডবোর্ড। তাহলে এটা মনে করে একটা কার্ডবোর্ড যার দৈর্ঘ্য প্রস্থ দুটোই কিন্তু 24 সেমি করে, 24 সেমি করে দৈর্ঘ্যটা, 24 সেমি করে প্রস্থটা। ঠিক আছে, পরিমাপের একটা কার্ডবোর্ড থেকে একটা ফাঁকা বাক্স তৈরি করার জন্য বোর্ডটি চারটি কোণ থেকে সমান মাপের বর্গাকার অংশ কেটে নিয়ে তারপর কাটার দিকগুলো উল্লম্ব ওপর দিকে তোলা হলো। ঠিক আছে, 4টা কোণাতে বর্গাকার অংশ মতো কেটেছে, ঠিক আছে, এইভাবে দিয়ে সেগুলোকে আবার উল্লম্ব বরাবর ঠেকা দিয়েছে, দিয়ে একটা কি হচ্ছে, ফাঁপা বাক্স তৈরি হচ্ছে। সেই বাক্সটার আয়তনটা বৃহত্তম হলে তার উচ্চতা কত, মানে বাক্সটার আয়তনটাকে তোমাকে চরম করতে হবে, সেখান থেকে উচ্চতার মানটা বের করতে হবে। ঠিক আছে, তো চলো ধীরে ধীরে করি। তো এখানে সবার প্রথমে ধরে নেব যে এই যে বর্গাকার অংশগুলো আমরা কাটছি তার বাহুর দৈর্ঘ্য আমরা এক্স ধরে নেব। ঠিক আছে, সেগুলোকে দিয়েই তো আমরা সোজা করে খাড়া করব, তাহলে উচ্চতাটা কী হবে, এক্সই হয়ে যাবে। তো এগুলোকে আমি একটু ক্লিয়ার করে নিই। মনে করি যে কার্ডবোর্ডের 4 কোণ থেকে কেটে নেওয়া
প্রতিটি বর্গাকার অংশের বাহুর দৈর্ঘ্য মনে করলাম এক্স। ঠিক আছে, এখন এখানে বলে নিই যে যেহেতু কাটা অংশগুলি ওপরের দিকে তুলে বাক্স তৈরি করা হয় তাই বাক্সটির উচ্চতা কিন্তু ওই এক্স এককেই হবে। ঠিক আছে, তো এখন আমার কার্ডবোর্ডটির দৈর্ঘ্য প্রস্থ জানা আছে 24 সেমি করে। তাহলে যদি অংশগুলো কেটে নেওয়া হয় তাহলে দৈর্ঘ্যটা দেখো আমার, যদি এখানে 24 সেমি টোটাল দৈর্ঘ্য হয় তাহলে এখান থেকে এক্স কাটা যাচ্ছে, এখান থেকে এক্স কাটা যাচ্ছে, অর্থাৎ 2x কমে যাবে, তাই না? তাহলে বাক্সের দৈর্ঘ্যটা এখন কি হবে? বাক্সের দৈর্ঘ্য কেটে নেওয়ার পরে বাক্সের দৈর্ঘ্য 24, আর এখানে এক্স দুবার কমছে, অর্থাৎ 2x কমে যাচ্ছে। তাহলে 24 - 2x। আর বাক্সের প্রস্থটা তখন কি হবে? এগুলো তুমি ধরে নিতে পারো। দৈর্ঘ্যটাকে ধরো তুমি এল হিসেবে নিলে, প্রস্থটাকে তুমি বি হিসেবে নিতে পারো। ঠিক আছে, কোনো ভেরিয়েবল দিয়ে ধরতেই পারো। তো এটাও হয়ে যাবে তোমার 24 - 2x। যেটা প্রস্থ আছে সেখান থেকে এক্স কমছে, এখানে এক্স কমছে, তাহলে যে বাক্সটা পড়ে থাকছে তার প্রস্থটা হবে 24 - 2x। ঠিক আছে, আচ্ছা উচ্চতাটা কী হবে? বাক্সের উচ্চতাটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব, সেই এইচটা হয়ে যাবে এক্স। এখানে আমি এটা ক্লিয়ার করে নিয়েছি যে উচ্চতা আমার এক্স হবে। ওকে, তো বাক্সটার আয়তনটা বলছে সবচেয়ে বৃহত্তম হবে, অর্থাৎ এখান থেকে আমরা আয়তনটা বের করবো। আয়তন মানে হচ্ছে ভি ধরে নেব। ফর্মুলা কী হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাই তো? তাহলে এখানে দৈর্ঘ্যের মানটা বসাও। দৈর্ঘ্যের মান হচ্ছে তোমার 24 - 2x। প্রস্থ এখানে পেয়েছি 24 - 2x, আর উচ্চতাটা হচ্ছে এখানে এক্স। তো এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে ভি সমান এক্স ইন্টু, এটাকে আমি হোল স্কোয়ার হিসেবে আপাতত রাখছি, 2x - 24 - 2x হোল স্কোয়ার। তাহলে ভি সমান এক্স ইন্টু, এটাকে এ মাইনাস বিতে হোল স্কোয়ার সূত্রে বসাও। তাহলে 24 স্কোয়ার, এটা হচ্ছে 576 মাইনাস 2ab। তাহলে 24 দুগুণ 48, 48 দুগুণ হচ্ছে 96, 96x প্লাস 2x হোল স্কোয়ার, তাহলে এখানে 4x স্কোয়ার। এটা হচ্ছে আবার এক্সটা এখানে গুণও করে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে 576x মাইনাস 96x স্কোয়ার প্লাস 4x কিউব, এটা আমার আয়তনটা দাঁড়াচ্ছে। তো এটাকে আমাদেরকে ম্যাক্সিমাইজ করতে হবে, মানে চরম করতে হবে। তো আমরা পরপর দুবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে নেবো। তাহলে ডিভি/dx এটা হয়ে যাবে 576 মাইনাস 96 দুগুণে কত? 96 দুগুণে তোমার হয় 192, নাকি 90 90 180, হ্যাঁ 192, 192x। আর এটা হয়ে যাবে 3 4 12 এক্স স্কোয়ার। এটাকে আবার ডেরিভেটিভ করে নেবো। তাহলে ডি স্কোয়ার ভি/dx স্কোয়ার, এটা হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে গেল, মাইনাস 192 থাকবে, আর এখানে 12 দুগুণে 24x থাকবে, মানে ডি স্কোয়ার ভি/dx স্কোয়ার সমান পাচ্ছি 24x মাইনাস 192। ঠিক আছে, এরপর আমরা তোমরা প্রত্যেকে জানো যে চরম বা অবম মান আমরা তখনই পাই যখন আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা জিরোর সঙ্গে সমান হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা ডিভি/dx সমান 0 করে নেব। ডিভি/dx সমান আমরা এখনই পেলাম, সেটা 576 মাইনাস 192x প্লাস 12x স্কোয়ার, এটা সমান 0 করবো। ঠিক আছে, তাহলে 12x স্কোয়ার মাইনাস 192x প্লাস 576 ইকুয়ালস টু 0। তো এখান থেকে 12 কমন যাবে, 12 কমন নিয়ে নিলে তোমার এখানে উৎপাদক বিশ্লেষণ করতে অনেকটাই সুবিধা হবে। তাহলে 12 কমন যদি নিয়ে নাও, তাহলে 12 কমন নিলে তোমার এক্স স্কোয়ার থাকবে, এখানে 16x থাকবে, আর 12 48 576, তাহলে এখানে 48 থাকবে ইকুয়ালস টু 0। और एक्स स्क्वायर माइनस 16x प्लस 48 इक्वल्स टू 0। এরপরে মধ্যসক বিশ্লেষণ করবো। 48কে ভাঙবো, যেমন মাঝখানে 16 আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 4x প্লাস 48 ইকুয়ালস টু 0। और एक्स कॉमन নিয়ে নাও, एक्स माइनस 12 माइनस 4 कॉमन नाও, एक्स माइनस 12 সমান 0। और एक्स माइनस 12 इंटू एक्स माइनस 4 সমান 0। তাহলে এক্সের দুটো মান পাবো, এক্স সমান একটা প্লাস 12 আসবে, এক্স সমান একটা প্লাস 4, এই দুটো এক্সের মান পাচ্ছি। এরপর এই মান দুটোকে বসাতে হবে যে কোন ক্ষেত্রে আমরা কিন্তু চরমটা পাচ্ছি আয়তনটা, তাই না? তাহলে আমরা কী করবো, ডি স্কোয়ার ভি/dx স্কোয়ার এর জায়গায় এবার এক্স ইকুয়ালস টু 12 বসাবো। ঠিক আছে, তাহলে এখানে 24 ইন্টু 12 মাইনাস 192, এটা সিম্পলিফাই করে কত থাকছে? এটা বিয়োগ করে 96 থাকবে। 96 কিন্তু গ্রেটার দেন 0, তাহলে এক্ষেত্রে মানটা কিন্তু অবম পাচ্ছি। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু 12, হ্যাঁ, এর জন্য আয়তনটা, বাক্সটির যে আয়তনটা, সে আয়তনটা কিন্তু ক্ষুদ্রতম হবে।
কিন্তু আমাদেরকে বৃহত্তম করতে বলছে, তারা আবার আমরা মানটা বসাবো। আরেকবার আমরা ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার, এখানে মানটা এবার এক্স ইকুয়ালস টু 4 বসাবো। তাহলে এখান থেকে 24 ইন্টু 4 মাইনাস 192, মাইনাস 192, এটাকে সিম্পলিফাই করলে থাকবে মাইনাস 96, যেটা অবশ্যই লেস দেন জিরো। লেস দেন জিরো এসছে, মানে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু 4-এর জন্য, ঠিক আছে, 4 না, এটা 4 সেমি ধরতে পারে, কারণ আমরা বাহু দৈর্ঘ্যটা এক্স ধরেছিলাম। তাহলে এক্স ইকুয়ালস টু 4 সেমি, মানে ওই যে কাটা অংশ, বর্গাকার অংশগুলো বাহু দৈর্ঘ্য 4 সেমির জন্য আমার কিন্তু বাক্সটির আয়তনটা বৃহত্তম হবে, বাক্সটির আয়তন বৃহত্তম হবে, ঠিক আছে। তো এখানে আমার উচ্চতা চাইছিল, তো উচ্চতাটা এক্সই হবে, এইচটা তো আমার এক্ষেত্রে এক্সের সাথে সমান হবে, তাই না? তাহলে এখানে উচ্চতাটা কত হচ্ছে, 4 সেমি হচ্ছে। তাহলে 4 সেমি তোমরা তোমাদের বইতে অপশান এতে পেয়ে যাবে, এই জন্য অপশান এটা এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 45, ওয়াই ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার বক্রের ওপর অবস্থিত যে বিন্দুতে বক্রের স্পর্শকের নতিমাত্রা বৃহত্তম সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে বা একটা বক্র দেওয়া আছে, বক্রের ওপর অবস্থান করছে একটা বিন্দু, যে বিন্দুতে বক্রের স্পর্শকের যে নতিমাত্রা অর্থাৎ প্রবণতা সেটা বৃহত্তম হবে, অর্থাৎ চরম করতে হবে। তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্কটা কী হবে? তাহলে সর্বপ্রথম বিন্দুটা আমরা ধরে নেব যে, মনে করি y ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, বক্রের ওপর অবস্থিত বিন্দুটি হলো এক্স কমা ওয়াই। এখন মনে করছি যে বক্রের ওপর অবস্থান করছে সেই বিন্দুটি হচ্ছে এক্স কমা ওয়াই, যে বিন্দুতে স্পর্শকের যে নতিমাত্রা সেই নতিমাত্রাটা বৃহত্তম হবে। ওকে, তাহলে আমরা এখানে নতিমাত্রাটা বের করে নেব, ঠিক আছে, তারপরে সেটাকে বৃহত্তম করব। নতিমাত্রা, তাহলে স্পর্শকের নতিমাত্রা, ঠিক আছে, নতিমাত্রা। তো এটাকে প্রবণতা বলি, এটাকে এম দ্বারা প্রকাশ করে, এটা ফর্মুলা আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স হয়। তাহলে আমরা এমটা পাবো যদি আমরা এই ওয়াই যেটা আছে এটাকে ডেরিভেটিভ করে নিই, ঠিক আছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাবো, সেইটাই আমার স্পর্শকের নতিমাত্রা বা প্রবণতাটা হবে, ঠিক আছে। সে আমরা পেয়ে পরে তারপরে সেটাকে আমরা বৃহত্তম করার চেষ্টা করব, অর্থাৎ এর চরম করব, ঠিক আছে। তো আপাতত ডিওয়াই বাই ডিএক্সটা বের করা যাক। ওয়াই সমান দেওয়া আছে এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান হয়ে যাবে। ডেরিভেটিভের ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, নিচে ভি অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে থাকলো 1 প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার, নিচে ভি স্কোয়ার থাকছে, এখানে ভি ইন্টু ইউ ডেরিভেটিভ অর্থাৎ এক্সের ডেরিভেটিভ, যেটা 1 হবে, মাইনাস এরপর ইউকে রাখো, দিয়ে ভি এর ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কী আসবে, 1টা তো কনস্ট্যান্ট, তাহলে 0 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, মানে আলটিমেটলি এখানে কি থাকছে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ ডিআই বাই ডিএক্স সমান ফাইনালি হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা এলো আমার ডিআই বাই ডিএক্স বা এমটা, প্রবণতাটা, ঠিক আছে। এই প্রবণতাটা, স্পর্শকের এই প্রবণতাটাকে আমাদেরকে বৃহত্তম করতে হবে, চরম করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এটাকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, সেটা জিরোর সাথে সমান, কারণ আমরা পয়েন্টগুলো খুঁজবো, সেই পয়েন্টগুলো আমরা মানগুলো যদি আমরা ফাংশনটাতে বসাই তাহলে দেখবো যে কোন কোন পয়েন্টে আমরা চরম মানটা পাচ্ছি। তাহলে এমকে অর্থাৎ প্রবণতাকে আমরা এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করবো ডিএম বাই ডিএক্স, তাহলে নিচে ভি হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা তার স্কোয়ার অর্থাৎ এটা 4 হয়ে যাবে, এখানে ভি থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ মাইনাস 2x হবে, মাইনাস এরপর ইউকে রাখো অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ারকে ভি এর ডেরিভেটিভ অর্থাৎ এটা ডেরিভেটিভ করলে পাবে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x। এরপর এটাকে সিম্পলিফাই করো, তাহলে ডিএম বাই ডিএক্স এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু মাইনাস অফ 2x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার इंटू 4x इंटू 1 प्लस एक्स स्क्वायर बाई 1 प्लस एक्स स्क्वायर ता होल स्क्वायर और डी एम बाई डी एक्स एखाने आमरा यदि 1 प्लस एक्स स्क्वायर एटाके यदि आमरा कमन निई 1 प्लस एक्स स्क्वायर यदि कमन निये निई ताहले एखाने कि पड़े थाकबे एखाने आमार थाकबे पड़े माइनस 2x और 1 प्लस एक्स स्क्वायर एखाने होल स्क्वायर छिलो एकटा नियेछि ताहले एकटा पड़े थाकছে माइनस एखाने पड़े थाकबे 4x और एटाते कमन नियेछि ताहले 1 माइनस एक्स स्क्वायरटा पड़े थाकबे ओके बाई 1 प्लस एक्स स्क्वायर तार होल स्क्वायर ओके। तो एखन आमरा जानी
যে প্রবণতা তখনই বৃহত্তম হবে যখন আমার dm/dx সমান 0 হবে, তাই তো? এখান থেকে এটাকে আমরা জানি যে চরম বা অবমান তখনই পাই যখন আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা 0 করবো সেখান থেকে আমরা এক্সের পয়েন্টগুলো পাবো, ঠিক আছে? কোন কোন পয়েন্টে চরম বা অবমান করা যাবে। তাহলে dm/dx আমরা কী পেলাম? 1 + x² ইন্টু -2x ইন্টু 1 + x² -4x ইন্টু 1 - x² বাই 1 + x² তার হোল স্কোয়ার, ঠিক আছে? এটা পেয়েছি, এগুলো 4 হয়ে যাবে, ঠিক আছে? টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে? তো এটার সময় 0 করতে হবে, তাহলে বজ্র গুণ করলে এটা তো আমার 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 + x² ইন্টু -2x ইন্টু 1 + x² -4x ইন্টু 1 - x² ইকুয়ালস টু 0। আর এটাকে আমরা এদিকে যদি কনভার্ট করে নিই তাহলে -2x ইন্টু 1 + x² -4x ইন্টু 1 - x² সমান 0 হবে। এরপর এটাকে ধারাবাহিক গুণ করে নাও, তাহলে এটা -2x -2x³ -4x আর এখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 4x³ ইকুয়ালস টু 0 আর 2x³ -6x ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা 2x কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে x² -3 ইকুয়ালস টু 0। এখান থেকে 2x সমান 0 হবে, অথবা আমরা এখান থেকে x² -3 সমান 0 বলতে পারি। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব প্লাস মাইনাস √3 আসবে, প্লাস মাইনাস √3 আর এখান থেকে x সমান 0 হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো মান পাচ্ছি, দুটো না এই তিনটে মান পাচ্ছি। এখান থেকে আমরা 0 একটা প্লাস √3 একটা মাইনাস √3। তো এখানে আমরা যদি dm/dx যেটা পেয়েছিলাম, এই dm/dxটা যদি আবার ডেরিভেটিভ করো তাহলে d²m/dx² পেয়ে যাবে। সেখানে আমরা যদি এই মানগুলো বা পয়েন্টগুলো পুট করি x = 0, x = প্লাস √3, x = মাইনাস √3, দেখা যাবে যে x = 0 পয়েন্টে কিন্তু সর্বোচ্চ মান রয়েছে, মানে চরম মান রয়েছে। তাহলে আমরা এটা এখান থেকে বলতে পারি যে x = 0 বিন্দুতে d²m/dx² যেটা আসবে সেটা কিন্তু <0। আর আমরা জানি যদি 0 আসে তাহলে সেটা কি নির্দেশ করে না সেই বিন্দুতে আমার চরম মান রয়েছে, তাই না? তাহলে d²m/dx² 0 হয়, যা নির্দেশ করে এই বিন্দুতে নতিমাত্রা মানে যেটা প্রবণতা সেটা আমাদের বৃহত্তম রয়েছে। তাহলে x = 0 বিন্দু পেলাম। এরপর আমাদের ওয়াইটা বের করতে হবে। তো আমরা সিম্পলি কী করবো না, আমাদের যে ফাংশন যেটা জানা ছিল সেটা হচ্ছে y = x/1 - x²। আমরা এই ফাংশনটাতে x এর মানটা 0 বসিয়ে নেব। তাহলে 0/1 - 0² 0/1 আলটিমেটলি 0। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কী হলো? অতএব বিন্দুটির স্থানাঙ্ক হবে 0,0। x, y ধরেছিলাম, তাহলে x এর মানটা 0 পেলাম, y এর মানটা 0 পেলাম, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক 0,0, ঠিক আছে? তো এটা তোমাদের বইয়ের অপশান বিতে রয়েছে, অপশান বিটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে dm/dx এর পরে আমি d²m/dx² বের করে নিই, তোমরা বের করে নেবে। x = 0 বসাবে, দেখবে x = 0 বিন্দুতে কিন্তু d²m/dx² 0 আসবে। ওই জন্য আমরা নতিমাত্রাটা বৃহত্তম বলতে পারি। তারপরে বিন্দুটির স্থানাঙ্ক বের করলাম, সেটা 0,0 আসছে, ঠিক আছে?